This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মাঝে মধ্যে সিরিয়াসলি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে খারাপই লাগে, জানেন তো। মানে একজন লড়াকু নেত্রী, ফায়ার ব্র্যান্ড যাকে বলে, তিনি একার কাঁধে কত কি করবেন বলুন তো। একটা দলকে টানছেন, রাজ্যকে টানছেন, সব কিছু করছেন, এবং তার মধ্যে আবার এই বিভিন্ন রকম দলের মধ্যে ছিদ্র, সেগুলোকে মেরামত করতেও হচ্ছে। আর কোন কোন জায়গা তাকে আটকাতে হবে বলুন তো। একটা ছিদ্র বন্ধ করছে তো আরেকটা দিয়ে জল বেরোচ্ছে, হাতে তো 10টা আঙুল। কিন্তু এই মুহূর্তে তো মনে হচ্ছে তৃণমূলে তার সামনে শত শত ছিদ্র। মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন যে তৃণমূলের অনেক নেতাই একটু শেকি হয়ে গেছেন, চুপচাপ হয়ে গেছেন? কারণ ওই যে ইডি ডাকছে, এই একটা ভয়, এটা তো দেখে মনে হচ্ছে কোথাও মানে ইডি ডেকে পাঠাচ্ছেন এরকম নেতা তৃণমূলে কম পড়িয়াছে নাকি। সেই তালিকার বাইরে যারা আছে তারাও একটু মেপে ঝুঁকে সাবধানে পা ফেলছেন। এটা তো মানে বোঝা যাচ্ছে আর কি। এটা যাতে পরে কেউ ওই বললাম ঘুটে পড়ে গোবর হাসে কথাটা কারোর ক্ষেত্রে যাতে খেটে না যায়, সেটাই নিশ্চয়ই তাদের মাথার মধ্যে কাজ করছে। দেখুন, মুখে যে যাই বলুন না কেন, দলের চাহিদা যাই হোক না কেন, দলের স্বার্থে আজকের যুগে কেউ হাসি মুখে শহীদ হতে চাইবেন মনে হয় আপনাদের? ক্ষুদিরাম বসুকে মালা সবাই দেন, তাই না? কিন্তু ক্ষুদিরাম বসুর শহীদ হওয়া নিয়ে নানা ব্যাখ্যা তো চারপাশে আজও ঘুরে বেড়ায়, এবং নেতারা তো নিজের মতো করে ব্যাখ্যা খোঁজেন, মানুষজন সবাই খোঁজেন। এই শহীদ হওয়াটা কতটা যুক্তিযুক্ত, দেখুন এই ব্যাখ্যাগুলোর মধ্যে দিয়ে কিন্তু পরিষ্কার যে মনের মধ্যে সবসময় এই প্রশ্নটা চলে। অন্য কেউ শহীদ হলে সবসময় দেখবেন নেতা তুমি এগিয়ে যাও, আমি তোমার পেছনে আছি। পেছনে থাকার লোক সবাই আছে, আসলে নেতা যত এগোয় বাকি লোকগুলো পেছোয় আর কি। এবার এই থিওরিটা সব ক্ষেত্রেই সত্যি। কে এগিয়ে যাবেন এর যারা নেতা টেতা আর কি, তারা সবাই এই থিওরিটা তো জানেন। অন্যদের ক্ষেত্রে তারা যেটা করেন তাদের ক্ষেত্রে অন্যরা করবেন সেটাও জানেন। ফলে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবার মধ্যেই কিন্তু পিছুটার কাজ করে। দল যা চাইছে তা করা নিয়ে হয়তো দলের অনেকের মনেই টানাপোড়েন রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে টানাপোড়েন যদি থাকে তাহলে আবার তো অন্য দিকও আছে তার। টানাপোড়েনে চিরকাল যেটা হয়ে থাকে সচরাচর, সেটাই কি হচ্ছে? মানে একটু বুঝিয়ে বলি। নর্মালি টানাপোড়েন মনের মধ্যে চললে কি হয়, আপনার চিন্তা ভাবনার মধ্যে কোথাও একটা আগল নষ্ট হয়ে যায়, তাই না? একটা যে টান টান ভাব থাকে সেই জায়গাটা একটু নড়বড়ে হয়ে পড়ে। ঠিক আছে, কীভাবে দলের মধ্যে টানাপোড়েন থাকলে কোথাও না কোথাও কোনো আগল টাগল সেগুলো আলগা হয়ে যায়। সব কটারই একটাই রেজাল্ট, ওই আগল যদি আলগা হয়, যদি টানাপোড়েন চলে, তাহলে নিয়ন্ত্রণ বিষয়টা যারই হোক, নিজের মনের ওপর, নিজের দলের ওপর, নিজের কর্মীদের ওপর, সবটাই প্রশ্নের মুখে পড়ে যায়। সেটাই কি আরও স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো নির্দেশ পাঠিয়েছিলেন, ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সমস্ত তৃণমূল সাংসদকে নির্দেশ পাঠিয়েছিলেন আজ ধর্ণা মঞ্চে উপস্থিত থাকতে। সবাই তো মুড়ি করে ওই দিল্লির থেকে হাজির হয়েছেন কলকাতায়, আজকে সবাই হাজির ছিলেন। প্রায় হুইপ জারির মতো ব্যাপার আর কি। কিন্তু তারপরেও ধর্ণা মঞ্চে অভিষেকের অনুপস্থিতিটা কারো কিন্তু বড্ড চোখে লেগেছে। এখন অনেকের মনেই এই অনুপস্থিতিটা অনেক প্রশ্নের জন্মও দিয়ে গেছে। সত্যিই কি দলে নিজের কর্তৃত্ব জাহির করতে, নেতৃত্বের প্রশ্নে ওঠা যাবতীয় জল্পনা কল্পনা থামিয়ে দিতেই এই হুইপ জারি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? অভিষেক কি সেই জল্পনাই জিইয়ে রাখলেন? অভিষেক কোথায়, কলকাতায় না দিল্লিতে? তাই নিয়ে গতকাল থেকে তৃণমূল নেতারা সবাই, ওই বিভিন্ন তৃণমূল নেতা যারা ফিরে এসছেন এখানকার সবাই আর কি, তাদের বক্তব্যের মধ্যে দিয়ে উত্তর দেওয়া তো দূরের কথা, আরও বেশি প্রশ্নের জন্ম দিয়ে বসে আছে। সবাইকে আসছে, সমস্ত এমপিরাই আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন বোধহয় এসে গেছে, খবর নেই তো, আমি ঠিক জানি না। এসে আর কথা তো শুনলাম তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আপনার সঙ্গে আছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে ফেরেননি, আমি বলতে পারবো না। কবে ফিরবেন বা কিছু সেই আমি জানি না, আমি তো টিয়ে নই। অভিষেক কোথায় সেটা বড় কথা নয়, বড় কথা তিনি যেখানেই থাকুন তিনি ধর্ণা মঞ্চে ছিলেন না। তাহলে কি তিনি নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন? চ্যালেঞ্জ ছুড়ে দিলে এবং অভিষেকের পুরনো দিনের কথাগুলো যদি মনে রাখেন, তাহলে বুঝতে হবে দলের 3টে বিষয়ে, মানে 3টে দলীয় সিদ্ধান্তের ওপর, আরও স্পষ্ট করে বললে দলনেত্রীর 3টে সিদ্ধান্তের ওপর তার সমর্থনটা নেই।
এটা কিন্তু ধরে নিতে হবে, এটা পরিষ্কার। দেখুন স্পষ্ট করে যেটা তিনি বলেছেন তার মাধ্যমেই আপনি এই জায়গাটাতে পৌঁছাতে পারবেন। প্রথমত অভিষেকের বক্তব্য অনুযায়ী ধরতে হবে যে তাকে ধর্নার থেকে তুলিয়ে একই ইস্যুতে তৃণমূল নেত্রীর ধর্নায় বসা তিনি মানতে পারছেন না। বলেছিলেন তো তিনি ধর্নায় বসেছিলেন, ধর্নাটা আন্দোলনটা একটা গতি পেয়েছিল, ধর্নার থেকে তাকে উঠতে হয়েছে কারণ তাকে নির্দেশ দেওয়া হয়েছিল, তৃণমূল নেত্রী নির্দেশ দিয়েছিলেন এবং তিনি দলের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে সেই নির্দেশ পালন করেছেন মাত্র। সেই একই ইস্যুতে তার ফলে তৃণমূল নেত্রীর ধর্নায় বসা সেটা যে তিনি মানতে পারছেন না সেটা তার তখন পরের বক্তব্যগুলোর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেছিল। দ্বিতীয়ত এই ধর্না তাহলে কি নিষ্ফলা হবে বলেই তিনি মনে করেন? তাই জন্যই বেকার জিনিসে সময় নষ্ট করার পক্ষপাতে তিনি নন। বলেছিলেন তো যে সে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, তারপর 1.5 মাস হয়ে গেল, টাকা পয়সা তো কিছু এলো না, তারপর মনে করেছেন ধর্না দিলে পাওয়া যাবে। আমি তাতে আছি, মানে আমার সব সমর্থন রয়েছে দলনেত্রীর যাবতীয় বক্তব্যে, এই কথাই তো বলেছিলেন তিনি। তাহলে কোথাও গিয়ে এই বিষয়টাতে মানে খুব একটা কার্যকরী হবে বলে তিনি মনে করছিলেন না। আর 3 নম্বর, তিনি যে স্বতন্ত্র চিন্তাভাবনায় বিশ্বাস করছেন, নিজের মতো করে ভাবনা চিন্তার স্বাধীনতা চাইছেন এবং সাম্প্রতিককালের মান অভিমান যে তার মন থেকে মুছে যায়নি, তা তিনি যতই বলুন যে দলনেত্রীর প্রত্যেকটা নির্দেশ মেনে চলবেন, বাস্তবে যে সেটা একদম পুরো অক্ষরে অক্ষরে মানতে পারছেন না, সেটা অভিষেক নিজেই কি বুঝিয়ে দিলেন। আমি ধর্ণা প্রত্যাহার করতে চাইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। বিজেপি সৌজন্যতা দেখানোর পাত্র নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে এটা রিয়েলাইজ করে নিজে দিল্লিতে যান, বৈঠক করেন। সেই বৈঠকও 1-1.5 মাস হয়ে গেছে, তারপরেও ফলপ্রসূ কিছু হয়নি। তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেয় যে আমি 2 তারিখ আন্দোলন করব, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলছিলাম না, তৃণমূলে নেতৃত্ব এবং কর্তৃত্বের প্রশ্নে যুদ্ধের অবসান ঘটল নাকি নতুন যুদ্ধ শুরু হলো, সেটা বলার সময় এখনও আসেনি। এত সহজে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এবং এটা যে ভুল বলিনি তার হাতে গরম প্রমাণ তো পেয়েই গেলেন, তাই না? রাজনীতি যে আসলে রক্তপাতহীন যুদ্ধ, এই কথাটা যে কত বড় সত্যি, আশা করি সবাই নতুন করে উপলব্ধি করলেন। সত্যি বলতে কি, এটা আর যুদ্ধের স্তরেও আদৌ আছে কি না সেটা ভেবে দেখতে হবে। এটা বোধহয় এতদিনে মহাযুদ্ধে পরিণত হয়েছে। তাহলে ধর্ণা ভাইপো দেবে না ধর্ণা পিসি দেবে, এটাতে আমাদের কোনো বাড়তি আগ্রহ নেই। কিন্তু যে যাই ধর্ণা দিক না কেন, শেষ বিচারে 6 তারিখে দিল্লি গিয়ে একেবারে বিজেপি আরএসএসের নেতাদের পায়ে পড়বে, আমায় ক্ষমা করো প্রভু। দুর্নীতি যার একমাত্র আশ্রয়, তার ভাগাভাগি নিয়ে যখন লড়াই, তখন পরিবারের মধ্যে তার প্রভাব পড়তে বাধ্য। এখানেই লুকিয়ে থাকুন বা উনি আসুন বা না আসুন, রাজ্যের মানুষ এটা চান যে দুর্নীতির 2 মাথা উপযুক্ত শাস্তি পায়। লোক বলছে হেমন্ত চলে গেছে, বসন্ত আসছে। লোক এটাও বলছে যে হেমন্তের পিসি হয়েছে, পুলিশ কাস্টডি হয়েছে, এবার পিসি ভবিষ্যতে হবে কি না এবং সাথে ওনার ভাইপোর, সেটাই দেখার অপেক্ষা। রাশিয়ায় একটা সময় বলশেভিক কম্পিটিশন বলে একটা কথা খুব চালু ছিল, যেটাকে বলা হতো স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা, যাতে আখেরে নাকি সংখ্যাগরিষ্ঠ মানুষের লাভ হয়। এখানেও তো সেরকমই কিছু হচ্ছে বলে মনে হচ্ছে। এই দেখুন না, 100 দিনের টাকা পাচ্ছিলেন না শ্রমিকরা, আবাসের ঘর পাচ্ছিলেন না যোগ্যরা, আরও অনেক বঞ্চনার প্রতিবাদ হচ্ছিল। সেই প্রতিবাদের আগুনে প্রথম কথা যে হাত সেঁকতে সেই আন্দোলনটাকে দিল্লি অবধি নিয়ে গেছিলেন অভিষেক। তারপর অভিষেক সেই প্রতিবাদের আগুনে মানে জল ঢালাই বলুন বা যাই বলুন আর কি, যে কোথাও গিয়ে নিজেদের বিরুদ্ধে সেই অভিযোগগুলো আসছে, অথবা তিনি মনে করেছিলেন এই প্রতিবাদটাকে আরও উস্কে দেওয়া দরকার, গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়া দরকার। সে যে কোনো কারণই হোক, যে চিন্তাভাবনার থেকেই হোক, তিনি নিজের উদ্যোগে 100 দিনের কাজের টাকা আর বার্ধক্য ভাতা মেটাতে শুরু করে দিয়েছিলেন। হ্যাঁ, নিজের কেন্দ্রে, হয়তো ওই বলে না যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের ঘর থেকেই যা করা শুরু করতে হয় তিনি নিজের ঘরেই শুরু করেছেন, তার নিজের কেন্দ্র, এবং সেখান থেকেই হয়তো তিনি উদাহরণ তৈরি করে দিচ্ছিলেন চারপাশে। অভিষেকের কিন্তু এই যে স্টাইলটা, এই দুটো ব্যাপার, মানে দুটো জিনিসকে তিনি নিজের এখানে শুরু করে দিলেন। এক, দেখালেন ইচ্ছে থাকলে উপায় হয়, তিনি নিজে করতে পেরেছেন, ফলে
কোথাও গিয়ে ওই দলের অন্য সাংসদ এবং সবার ওপরেই অ্যাজ এ হোল দলের ওপরেই কোথাও গিয়ে একটা চাপ সৃষ্টি হচ্ছিল। আর দ্বিতীয়ত তিনি তো এটা সেখানে ইয়ার্ড মার্ক স্থির করে দিলেন, তিনি একটা উদাহরণ হয়ে দাঁড়ালেন, আমি করছি, এবং বলে দিলেন যেগুলো সরকারের করার কথা ছিল, যেগুলো পারছিল না সরকার, সেগুলো তিনি করছেন। এটাও কি সরকারকে একটুখানি চাপে ফেলে দিচ্ছিল না? ফলে এটা কোথাও গিয়ে এখানেও অভিষেকের স্টাইলের সাথে দল এবং মানে ডায়মন্ড মডেলের সঙ্গে আর কি, এইভাবে দেখলে আরও সুবিধা, ডায়মন্ড মডেলের সাথে দলের যে মডেল, প্রতিবাদের মডেল, সেই দুটোর একটা বলশেভিক কম্পিটিশন শুরু হয়ে গেছিলো নাকি। সেই চাপটা মানে এই লড়াইয়ের ফল সেটা কিন্তু সাধারণ মানুষই ভোগ করতে চলেছেন, সংখ্যাগরিষ্ঠ, এটাও মানতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ ধর্ণা মঞ্চ থেকে তো বলে দিয়েছেন এবং সেটা মানে একদম দিনক্ষণ দিয়ে বলেছেন যে 18 দিন পর 21শে ফেব্রুয়ারি 21,100,000 দিনের শ্রমিকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সেই টাকা, যে টাকা আনা নিয়ে এতদিন ধরে লড়াই চলছে, সেই টাকা যেটা অভিষেক নিজের এলাকায় নিজের পকেট থেকে দিচ্ছেন বলে দাবি করেছেন এবং দিতে শুরু করেছেন, যেটা একই সঙ্গে সরকারের ব্যর্থতা এবং দলের অন্যদের ওপর চাপ সৃষ্টি করছিল। 100 দিনের প্রকল্পে 25 মাস ধরে টাকা বকেয়া টাকার অঙ্কটা 6,911 কোটি টাকা। ভাবুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় কত টাকা দেবেন সেটা বলেননি, কিন্তু পরিষ্কার করে বলেছেন যে কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্যই নিজের উদ্যোগে 21 লক্ষ শ্রমিককে টাকা দেবেন। এই বক্তব্যটাই সবার আগে তো অভিষেক নিজের কেন্দ্রে দিয়েছিলেন, এটা রাজ্যের দেওয়ার কথা তিনি দিচ্ছেন। তাহলে সেই চাপে, সেই কম্পিটিশানে এক জায়গায় একটা কেন্দ্রে তিনি দিচ্ছেন, রাজ্য 21 লক্ষকে দিল। এরকম কম্পিটিশন হলে খারাপ হয় না, কিন্তু চলুক। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো, বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি, আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না। অসাধারণ ঘোষণা, 21 লক্ষ টাকা, ওই 100 দিনের কাজের টাকা গ্যারান্টি হয়ে গেল, বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যখন বলেছেন দেবেন, এবার তার সঙ্গে সঙ্গে কি বললেন, এখানেই শেষ নয়, এর পরের ঘোষণাটায় ওই আবাসনের টাকাও দিয়ে দেবেন। মানে যত রাজ্যে বঞ্চিত যারা ছিল তাদের অন্তত দুঃখ মিটে গেল, এটা তো বুঝতে পারছি। আমরা বলছিলাম না, আজও আমাদের আশেপাশেই গৌরী সেন আছেন, আমরা শুধু চিনতে পারি না। হলে যে রাজ্য সরকারকে এতদিন হাত ফাঁকা কোনো প্রকল্পে টাকা দেওয়া যাচ্ছে না, কোনো উন্নয়নমুখী কাজকর্মে টাকা খরচ করা যাচ্ছে না, তার কারণ হাঁড়ির হাল বলতে শুনেছি, সেই সরকার কি করে এরকম কল্পতরু হতে পারে? যে কোনো কারণেই হোক, যে মডেলেই হোক, যে কম্পিটিশানেই হোক, হয়েছে তো, এর থেকে বড় কথা কি? সত্যি বলতে কি আজকে এটার অন্য কোনো কার্যকারণ খুঁজতে ইচ্ছে করছে না, দরকার নেই কার্যকারণের, এরকম চলুক এবং সাধারণ মানুষের যা যা প্রাপ্য পেয়ে যান। কেউ 100 দিনের টাকা পান, কেউ আবাসের বকেয়া টাকা পেয়ে যান, এবার সব বকেয়া পূরণ করতে করতে ওই বকেয়া ডিএটিএগুলো পেয়ে যাবে নাকি? মানে রাজ্য কি সেই এরকম সিরিজ যদি চলতে থাকে, কোথাও গিয়ে তো টপকে যেতে হবে। যে দুটো জিনিস শুরু করেছেন, ও বার্ধক্য ভাতাটা আছে অবশ্য ডায়মন্ড হারবারে, হয়ে যাবে সেগুলো, মানে ওই পরপর যেভাবে দেওয়ার মুডে রয়েছে, নিশ্চয়ই সেটাও এখানে বাকি গোটা রাজ্যে সব বার্ধক্য ভাতা যাদের বাকি আছে তারাও নিশ্চয়ই পেতে শুরু করবেন। এবার তার সঙ্গে এই ডিএটা, সেটা যদি হয়ে যায় না, এটা জাস্ট ওই কেকের ওপর টপিংয়ের মতো হয়ে যাবে, 16 কলা পূর্ণ। মানে যে কথাগুলো উনি প্রতি মুহূর্তে বলেন যে সরকারের কাছে টাকা নেই, উনি চালাবেন কিভাবে, সেটা যে সম্পূর্ণরূপে মিথ্যা কথা বলেন সেটা আপনার বোঝার সময় হয়ে গেছে। যে কেন্দ্র কিন্তু অনেক আগেই 100 দিনের টাকা দিয়ে দিয়েছে, এই টাকাটাকে উনি এক জায়গায় করে এতদিন থেকে সুদ খেয়ে এবার সুদটাকে ঘরে তুলে নিয়ে বাকিটা আপনাদেরকে দিলেন। এই সুদের হিসেব কিন্তু কোনো অডিটে আপনি কোথাও পাবেন না, এই সুদটা সম্পূর্ণরূপে ওনাদের পকেটে ঢুকছে। এতদিন থেকে টাকাটা আটকে রাখলেন কেন?
আমার বরং মনে হয় যে সেই জবাবটা দেওয়া দরকার। ডিএ আন্দোলনকারী যৌথমুখ সংগ্রামী মঞ্চের এই ভাস্কর ঘোষের কথা শুনলেন, শুনতে শুনতে মনে হচ্ছিল যে কাল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসার আগেই তো জল জীবন মিশনের প্রায় 1000 কোটি টাকা স্যাংশন করেছে কেন্দ্র। এবার সেটা কেন করলো, কী বৃত্তান্ত, সেটার পেছনেও কিন্তু কোথাও গিয়ে একটা বলশেভিক কম্পিটিশন কাজ করছে, এটা মনে হলো। জানেন তো, এটা না থাকলে ওটাও কিন্তু আসতো না। মানে কয়েকটা জিনিস একটু খেয়াল করে দেখুন, তারপরে আপনারাও বুঝতে পারবেন যে গোটা ব্যাপারটার মধ্যে কোথাও গিয়ে একটা হিসেব রয়েছে আর কি। সবাই লাভ ক্ষতির হিসেবটা কষে তো রাজনীতিতে, সেই রকম আর কি। প্রথমত টাকা দেওয়ার টাইমিংটা, যেদিন তৃণমূল নেত্রী ধর্নায় বসলেন সেদিনই টাকা রিলিজ করে দেওয়া হলো। তার মানে প্রথমত কেন্দ্র এই ধর্না অস্ত্রটাকেই ভোঁতা করে দিতে চাইলো, যে বঞ্চনার দাবি, যে টাকা দিচ্ছে না বলে আপনি ধর্নায় বসছেন, আমি তো টাকা দিয়ে দিলাম, এই বিষয়টা দাঁড়ালো। এরপরে কিন্তু কোথাও গিয়ে এখান থেকেও একটা কম্পিটিশান তৈরি হয়েছিল, চাপ তৈরি হয়েছিল আর কি। দ্বিতীয়, এই বার্তাটাও দিয়ে দেওয়া হলো যে জল জীবন মিশনের টাকা, এতগুলো টাকা, এগুলো যখন দেওয়া হচ্ছে তার মানে টাকা আটকে রাখার কোনো রকম মানসিকতা কেন্দ্রের নেই, টাকা দিতে কোনো আপত্তি নেই। কিন্তু চাইলেই কেন্দ্র 100 দিনের টাকা বা আবাসের টাকা দিতে পারতো, দিচ্ছে না কেন? সেটাও তার মানে তারা ব্যাখ্যা করে দিলেন যে রাজ্য সরকার হিসেব দিচ্ছে না। অর্থাৎ সাধারণ মানুষের মনে এই টাকা না পাওয়া নিয়ে যে ক্ষোভ জমা রয়েছে, সেই ক্ষোভ আঁচ করতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে এত টানাটানি সত্ত্বেও রাজ্যের ঘাড়ে বেশ অনেক কোটি টাকার বোঝা গ্রহণ করলেন, কেন্দ্রেও নিশ্চয়ই সেই ক্ষোভের আঁচটা পেয়ে গেছিল। সেই জন্যই তারা বুঝিয়ে দিতে চাইল যে রাজ্যর দায় পুরোটা, রাজ্যের জন্যই টাকা দেওয়া যাচ্ছে না, রাজ্য হিসেব না দেওয়াতেই তারা টাকা দিচ্ছে না, যেখানে অসুবিধে নেই সেখানে টাকা দিয়ে দিচ্ছে। এই তো জল জীবন মিশনের টাকা তারা মিটিয়ে দিল, একদম উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া আর কি, শুধু মুখের কথা না, হাতে গরম প্রমাণ। অর্থাৎ রাজ্য যে অভিযোগটা তাদের বিরুদ্ধে তোলে, অর্থাৎ কেন্দ্র রাজ্যকে, এখানকার সাধারণ মানুষকে বঞ্চনা করছে, সেই অভিযোগটাই ঘুরিয়ে রাজ্যের ঘাড়ে ফিরিয়ে দিল। এই কৌশলটা শুধু এখানেই কিন্তু থেমে থাকেনি, খেয়াল করে দেখুন দুটো জিনিস তারপরে হয়েছে। এক, প্রধানমন্ত্রী ওই এর আগে বলেছেন সিএজি রিপোর্টটাকে খতিয়ে দেখুন। আর দ্বিতীয়ত, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি কলকাতায় এসে বলেছেন বাংলায় রেল প্রকল্প আটকে রয়েছে। কেন আটকে রয়েছে? শুধুমাত্র রাজ্যের অসহযোগিতার জন্য। খেয়াল করে দেখুন, সেই রেল, যে রেল মন্ত্রী থাকার জন্য রাজ্যের জন্য যাবতীয় কিছু করে দিয়েছিলেন এবং বলে তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এবং যেটা তার কাছে একটা বড় অস্ত্র, কেন্দ্রীয় সরকারের তিনি একটা পার্ট ছিলেন জানেন, এবং তিনি সেই সময় করতে পেরেছিলেন, পরে করছে না, তার অনুপস্থিতির জন্যই হচ্ছে না, এই ব্যাখ্যাটা তিনি বারবার দেন। সেই জায়গাটাতেই আঘাত এনেছিলেন অশ্বিনী বৈষ্ণব। अनफॉर्चुनेटली रेलवे के प्रोजेक्ट्स में स्टेट गवर्नमेंट का कोई इंटरेस्ट नहीं है, लगातार फॉलोअप होता है, लेकिन अनफॉर्चुनेटली जो सपोर्ट चाहिए वो नहीं मिल पाता है। नीति से ऊपर उठ के राज्य सरकार रेलवे के डेवलपमेंट के लिए सपोर्ट करे, बहुत कुछ काम हो सकता है। 2009 से 2014 में केवल 4,380 करोड़ रुपीस का एलोकेशन होता था, 4380। आज मोदी जी वेस्ट बंगाल में रेलवे के डेवलपमेंट के लिए 13,810 करोड़ का एलोकेशन कर रहे हैं। रेलवे लाइन में अगर सपोर्ट मिल जाए स्टेट का तो वो काम भी तेज़ी से होगा।